মোহাম্মদ ইলিয়াস জামান রবিন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা তিনি। বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জেল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোর্টে হাজিরার সময় উপস্থিত থাকতেন এই রবিন। কারাগারে থাকা অবস্থায় অনেকে প্রথম দিকে বাবরের খোঁজ খবর নিলেও একটা পর্যায়ে আর খোঁজ খবর নেননি। নেতার প্রতি ভালোবাসার টানে সরে যাননি তিনি। নিয়মিত প্রিয় নেতার খোঁজ খবর রাখা কর্মীদের মধ্যে রবিন অন্যতম। শুধু আমি না, এরকম আরও আসলে অনেক নেতাকর্মী আছে যারা কিনা চেষ্টা করছে ওনার প্রত্যেকটা হাজিরায় আপনার অ্যাটেন্ড করার জন্য। ইভেন আমি কতটুকু করতে পারছি জানি না, আমার থেকে অনেক ত্যাগী আরও নেতাকর্মী আছে যারা কিনা চেষ্টা করছে সবসময় প্রত্যেকটা হাজিরায় তাকে যতটুকু মানে এক পলক দেখার জন্য। মেন বেসিকটা ছিল তাকে এক পলক দেখবে, প্রিয় নেতাকে এক পলক দেখবে, এটাই ছিল মেন বেসিক। তো এখানে বাধা সম্মুখীন হয়েছে প্রথম দিকটা আসলে এতটা যে মানে খুব বেশি ছিল, বাধার মুখোমুখি হওয়ার সময় বিষয়টা এরকম ছিল না। কিন্তু ওনার জেল জীবনের হয়তো মাঝামাঝি পর্যায় থেকে এই জিনিসগুলো অনেক বেশি রেস্ট্রিক্টেড হয়ে যায়। কাশিমপুরের উনি যখন ছিলেন আমরা যতটুকু জানি যে তখন অনেকটা মানে জেল জীবন তো আসলে কখনোই ভালো বলা যাবে যে আমি ভালো আছি এটা তো বলার সুযোগ নেই, কিন্তু তবুও জেলের মধ্যে যে একটা ভালো থাকার যে বিষয়টা আমরা যতটুকু জানি কিংবা শুনছি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা যতটুকু জানতে পারছি তখনকার জীবনটা তুলনামূলক স্মুথ ছিল। একটা সময় হয়তোবা প্রশাসন কিংবা সরকার কিংবা আপনার যারা এটাকে মানে গাইডলাইন্স দিচ্ছে কিংবা নিয়ন্ত্রণ করছে, আস্তে আস্তে ওনার ওই জেল জীবনটাকেই মনে হয় মানে বিষাক্তময় কীভাবে করে ফেলা যায় এই প্রসেসগুলো ওনারা আস্তে আস্তে হয়তোবা নিচ্ছে আমাদের জানা মতে আর কি। শুধুমাত্র বাবরের খোঁজ খবর রাখার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়তে হয়েছে তাকে। বিভিন্নভাবে পুলিশি হয়রানিরও শিকার হয়েছেন তিনি। তবুও 17 বছর কোর্টে বাবরের হাজিরার সময় উপস্থিত থাকতে পিছপা হননি। সাহসের সঙ্গে পাশে থেকে নেতাকে সাহস জুগিয়েছেন, অটুট রেখেছেন নিজের মনোবলও। কে বা কারা আপনার ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছে, হ্যাঁ, এটা শুধুমাত্র মানে ইন্ডিভিজুয়াল কারোর উপর বেসিস করে না। যারা যারা আপনার দেখা করতে যেত ডিএসবি, এসবি, এরা মনে করেন যে ম্যাক্সিমাম লোককে আসলে রেকি করতো, একদম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কর্মীকে। ইভেন তারা সবচেয়ে বেশি যে কাজটা করতো যে এই নেতৃবৃন্দদেরকে নেতার পাশে যাওয়ার জন্য সুযোগ দিত না। এটা হচ্ছে আপনার রুট লেভেলের যে এটা আপনার লাস্ট 2-3 বছর যাবত এই কাজটা মানে খুব বেশি হইতো, মানে মুক্তির পর 2-3 বছর, বিশেষ করে আপনার 18 নির্বাচনের পর থেকে এই বিষয়গুলো মানে খুব বেশি মানে হয়েছে যে নেতাকর্মীরা আসতো কিন্তু প্রশাসন সবসময় একটা ব্যারিকেড সৃষ্টি করে রাখতো। কাশিমপুর কারাগারে থাকা অবস্থায় বাবরের সঙ্গে নেতাকর্মীরা দেখা করতে পারলেও ক্ষমতাচ্যুত হাসিনার পতনের শেষ দিকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে বাবরের সঙ্গে কর্মীদের সাক্ষাৎ অনেকটা কঠিন হয়ে পড়ে। কেরানীগঞ্জ নেওয়ার পরে আমার জানা মতে আপনার আগে যদি ওই মেজারমেন্টটাকে আমি বলতেছি যে 100% যদি ধরতাম যে 100% আমরা নেতাকর্মী দেখা করার মতো সুযোগ ছিল, কেরানীগঞ্জ নেওয়ার পরে আপনার এটা 0.2%ও আসলে বলা যাবে কি না, এটা এই জায়গাটা আমার সন্দেহ। হ্যাঁ, এখানে কিছু কিছু বিষয় ছিল, পারিবারিক লোকজনের পারমিটেড একটা ব্যাপার স্যাপার ছিল। হ্যাঁ, এই মানে উনি যে একজন পলিটিক্যাল ফিগার, এটা কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার পরে এই জিনিসটাকে একদম স্টপ করে দেওয়া হয়েছে। বলতে গেলে আসলে ওরকমভাবে উল্লেখ করার মতো কেরানীগঞ্জ কারাগারে মানে দেখা করার মতো নেতাকর্মীদের আমার জানার মতো ওরকমভাবে কোনো সুযোগ সুবিধা ছিল বিধায় আমার মনে হয় না। শুধুমাত্র বাবরকে এক নজর দেখা বা হাত মেলানোর জন্য নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হতো নেতাকর্মীদের। প্রিয় নেতার মুক্তির দিন ভোর থেকেই তিনি হাজির ছিলেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে। গাড়ি বহরের সঙ্গে সঙ্গে এসেছেন গুলশানের বাসা পর্যন্ত। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।